ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, মাত্র একদিনের ছুটিতে সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিনটা খুব সুন্দরভাবে ঘুরে আবার তোমরা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যেতে পারো, এমনই একটি জায়গার সন্ধান দেব। তাও মাত্র 50 টাকা খরচা করে এই সুন্দর জায়গাটিতে কিভাবে পৌঁছাবে সেটাও জানিয়ে দেব। কলকাতার হাতের কাছে তৈরি হয়েছে একদম নতুন চকচকে ঝকঝকে এক মন্দির প্রাঙ্গণ, যেই মন্দির প্রাঙ্গণের নাম দ্বিতীয় তারাপীঠ। আর এই দ্বিতীয় তারাপীঠে কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে মাত্র 50 টাকা খরচা করে তোমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাবে সেটা কিন্তু পুরোটাই তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে মন্দির প্রাঙ্গণের গেট কটা পর্যন্ত খোলা থাকে, মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদ গ্রহণ করার কোনো ব্যবস্থা আছে কিনা, এতে কত টাকা খরচা হতে পারে, পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে, ডালা কোথা থেকে কিনবে, সমস্ত কিছু A to Z খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করছি সকাল সকাল হাওড়া স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছে এখন আমি হাওড়া স্টেশনের 10 নাম্বার প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 6:30। তবে বন্ধুরা সকালবেলার ঠিক 6:45 হাওড়া টু পাঁশকুড়া লোকাল ট্রেন আমি ধরবো। প্ল্যাটফর্মে যখন ট্রেন আসবে, কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসছে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। কতটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন সেটা তোমরা বুঝতেই পারছো। সকাল সকাল কতটা পরিমাণে ভিড়। ট্রেনে ভিড় দেখে মনে হচ্ছে ট্রেনে কি করে উঠবো। আসলে ট্রেনটি এখন পাঁশকুড়া থেকে হাওড়াতে এলো। হাওড়া স্টেশনের 13 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সকালবেলা 6:45 হাওড়া টু পাঁশকুড়া লোকাল ট্রেন। বন্ধুরা ট্রেন কিন্তু ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, তবে এই পাঁশকুড়া লোকাল ট্রেন ছাড়া আছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কোন কোন ট্রেনগুলো ধরলে পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। যেহেতু ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সময় নষ্ট না করে সোজা ট্রেনে উঠবো। সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল হাওড়া স্টেশন থেকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তবে ট্রেন যাবে তার গন্তব্যস্থলে আর আমি যাব আমার গন্তব্যস্থলে। চলো এইবারে তাহলে ট্রেনের টাইমিং গুলো বলা যাক। সকালবেলা 6টায় রয়েছে হাওড়া টু হলদিয়া লোকাল, 6:10 রয়েছে হাওড়া টু মেদিনীপুর ফার্স্ট লোকাল, 6:30 রয়েছে হাওড়া টু পাঁশকুড়া লোকাল, 6:40 রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল, 7:05 রয়েছে হাওড়া টু পাঁশকুড়া লোকাল, 7:40 রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল, 7:55 রয়েছে হাওড়া টু পাঁশকুড়া লোকাল। বন্ধুরা এই প্রত্যেকটা টাইমের যে কোনো একটি লোকাল ট্রেন ধরলে পরেই তোমরা কিন্তু আজকের গন্তব্যস্থলে একদম পৌঁছে যেতে পারবে। ফাইনালি 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি পাঁশকুড়া জংশনে। এখন পাঁশকুড়া জংশনে 2 নাম্বার প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া জংশন আসতে মাথা পিছু আমার খরচা পড়লো কিন্তু 20 টাকা করে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। যেহেতু 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই রয়েছে কিন্তু 1 নাম্বার প্ল্যাটফর্ম। মানে 2 নাম্বার এবং 1 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক মাঝখানেই কিন্তু সামনের দিকে রয়েছে ওভারব্রিজ। সেই ওভারব্রিজটা ক্রস করে আমাকে 1 নাম্বার প্ল্যাটফর্মের ওপর দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। ওভারব্রিজ দিয়ে নেমে আসলে পরে তোমরা কিন্তু একদম স্টেশন চত্বরের বাইরের দিকে চলে আসবে। তবে এখন পাঁশকুড়া জংশনের যে স্টেশন চত্বরটা রয়েছে তার বাইরের দিকের এরিয়াতে কিছু একটা কাজ চলছে, জোর কদমে কাজ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু কিন্তু ইগনোর করবে। আচ্ছা, ওভারব্রিজের একদম সাথেই লাগোয়া রয়েছে কিন্তু দেখো মেন রোড। এদিক দিয়ে গাড়ি চলাচল করছে, তবে একটি রাস্তা যাচ্ছে ডান দিকে, একটি রাস্তা যাচ্ছে বাঁ দিকে। তোমরা কিন্তু বাঁ দিকের রাস্তা ধরবে না, এই ডান দিকের রাস্তাটা ধরে কিছু দূর সামনের দিকে এগিয়ে যাবে। তবে বন্ধুরা আমি কিন্তু এখন এই ডান দিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। এখানকার যে পাঁশকুড়া জংশনের পাশেই রয়েছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের দিকে পায়ে হেঁটে এগিয়ে যাব। তবে বন্ধুরা সাথে যদি বয়স্ক মানুষজন থাকে তোমরা কিন্তু টোটোটা করে নিও, এই মাথা পিছু 10 টাকা করে খরচা হতে পারে। আর বয়স্ক মানুষ যদি না থাকে পায়ে হেঁটে যেতে পারলে পরে তোমরা অনায়াসে পায়ে হেঁটেই চলে যেতে পারবে বাস স্ট্যান্ডে।
স্টেশন চত্বর থেকে 2 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনে। আর পাঁশকুড়া বাস স্ট্যান্ডে যেহেতু চলে এসেছি, এখান থেকে আমি বাস ধরবো ঘাটালগামী। আর যাব কিন্তু এই পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে যশোরা কালীবাজার পর্যন্ত। তবে যেহেতু বাস স্ট্যান্ড এরিয়া, বন্ধুরা তোমরা বুঝতেই পারছো চারিদিকে কিন্তু প্রচুর নয়েজ। এই যে সামনের দিকে যে সাদা রঙের বাসটা দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু ঘাটালগামী বাস। আর এই বাসেই এখন আমি যাব যশোরা কালীবাজার। বাস স্ট্যান্ডে পৌঁছে গেলে বাস ধরতে কোনো রকম সমস্যা হবে না, কারণ বাসের গায়ে বড় করে লেখা থাকে পাঁশকুড়া টু ঘাটাল। তাছাড়াও বন্ধুরা, কন্ডাক্টর দাদারা কিন্তু ঘাটাল ঘাটাল বলে ডাকাডাকি করে। তাহলে তোমরা বুঝতেই পারলে, কাউকে জিজ্ঞেস করার মতো কোনো প্রয়োজন পড়বে না। তোমরা কিন্তু এখান থেকে অনায়াসে বাস ধরে নিতে পারো। বাসে উঠে আমি রওনা দিলাম আমার গন্তব্যস্থলের দিকে। পাঁশকুড়া জংশন থেকে যশোরা কালীবাজারের দূরত্ব মোটামুটি 11 কিলোমিটারের মতো। আর এই 11 কিলোমিটার রাস্তা বাসে করে আমার তো বেশ ভালোই কেটেছিল। বাস থেকে আমি নেমে পড়লাম যশোরা কালীবাজারে। বন্ধুরা, সোজা বাস বেরিয়ে গেল ঘাটালের দিকে। যশোরা কালীবাজার মেন মার্কেটের উপরে যখন তোমরা বাস থেকে নামবে, একটি রাস্তা যাচ্ছে বাঁ দিকে, একটি রাস্তা যাচ্ছে ডান দিকে। বাস থেকে নেমেই তোমরা কিন্তু বাঁ দিকে নিচে নেমে যাচ্ছে যেই রাস্তাটা, সেই রাস্তাটা ধরতে হবে। বাঁদিকে রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে আসলে পরে রোডের ওপরে দেখতে পারবে বড় একটা কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে সোজা 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরে দেখতে পারবে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে এখন মাথা পিছু 15 টাকা ভাড়া দিয়ে আমি এখন সবার প্রথমে যাব চকগোপালে। টোটো ছাড়াও বন্ধুরা, এখানে কিন্তু ছোট যে 4 চাকা গাড়িগুলো, যে গাড়িগুলোকে টেকার বলে, সেইগুলো তোমরা পেয়ে যাবে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো করে এখন আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখো, সকলেই কিন্তু টোটোতে বসে পড়েছে। আমি ভিডিও শুট করছিলাম বলে টোটোওয়ালা দাদা কিছুক্ষণ সময় দিয়েছিল যে কাজটা হয়ে গেলে পরেই টোটোটা ছেড়ে দেবে। তো আমারও কাজ কমপ্লিট, আর এইদিকে টোটো করে রওনা দিলাম আমরা চকগোপালের দিকে। তবে টোটো স্ট্যান্ডে একটি ব্যাপার রয়েছে, যতক্ষণ না টোটো ভরবে ততক্ষণ কিন্তু টোটো ছাড়বে না। তোমাদের কিন্তু 2-4 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। প্যাসেঞ্জার হয়ে গেলে পরেই সাথে সাথে টোটো ছেড়ে দেবে। 4.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। আর এই 4.5 কিলোমিটার রাস্তায় টোটো জার্নিতে আমার চোখে পড়েছে গ্রাম্য পরিবেশের অপরূপ সুন্দর ভিউ। টোটো থেকে নামবে যেখানে, তার হাতের বাঁ দিকেই কিন্তু একটি রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, একদম মাটির রাস্তা। চারিদিকের ভিউটা দেখে কেমন লাগছে? একদম অজপাড়া গা, চারিদিকে সবুজে ভরা সুন্দর প্রকৃতি। বন্ধুরা, একদিনে ঘুরে যাওয়ার মতো এবং সারাদিন কাটানোর মতো দারুণ সুন্দর একটি জায়গার সন্ধান আমি দেব। তোমাদেরও এখানে আসলে পরে ভীষণ ভালো লাগবে, নিরাশ হয়ে ফিরে যাবে না। ঠান্ডার সময়ে আসলে পরেই আমরা অপেক্ষায় থাকি একটা দিন বের করে খিরাই যেতে হবে ফুলের বাগান ঘোরার জন্য। তবে বন্ধুরা, তোমরা যদি একটিবার এখানে আসো তাহলে তোমরা এমনিই পাগল হয়ে যাবে। শুধু একবার না, বারবার ছুটে আসতে ইচ্ছে করবে, কারণ রোডের ওপরে রাস্তার ধারে এত সুন্দর এত রকমের ফুল গাছ হয়ে রয়েছে এবং প্রত্যেকটা গাছেই বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকতে দেখবে, যেগুলো কিন্তু তোমাদের দেখলে এমনিই মনমুগ্ধ হয়ে যাবে। 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরেই তোমরা সবুজ একটা প্রকৃতির মাঝে সাদা রঙের মন্দিরের চূড়া দেখতে পারবে। শুধু ছোট্ট মন্দিরের চূড়া নয়, প্রায় বেশিরভাগ মন্দির প্রাঙ্গণটাই কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যারা শহর এলাকার দিকে থাকি বা তোমরাও যারা শহর এলাকার দিকে থাকো বন্ধুরা, তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে, কারণ আমরা কিন্তু ওইসব জায়গায় এই সুন্দর সুন্দর জিনিসগুলো ভীষণভাবে মিস করি। রাস্তার সাইডে দেখো কত সুন্দর ঝিঙে, শশা এইসব চাষ হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু এইসব জিনিসগুলো দেখতে খুব ভালোবাসি। এইবারে তোমাদের মনে প্রশ্ন যে ফুল গাছগুলো আসলে কোথায়, ফুল বাগান কোথায় দেখবো? আসলে যখন টোটো করে আসবে তখন প্রচুর ফুলের গাছ আর ফুল তোমরা দেখতে পারবে।
মন্দির প্রাঙ্গণের প্রথম প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু বেশ খোলা একটা জায়গা দেখতে পারবে। যদিও বা তোমরা যদি সাথে বাইক কিংবা 4 চাকা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, মন্দির প্রাঙ্গণের ভেতরেই তোমরা পার্কিং করে রেখে দিতে পারবে। এইদিকে যে পুরো খোলা স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা 4 চাকা গাড়ি রাখতে পারবে। আর সামনের দিকে দেখো পরপর কিন্তু বাইক রাখা রয়েছে, তার মানে তোমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের গাড়িগুলোও রেখে দিতে পারবে। এখানে রয়েছে বেশ বড় একটা পুকুর, আর এই পুকুরকে কিন্তু অনেকে পূর্ণ কুণ্ডও বলে থাকে, কারণ মন্দির প্রাঙ্গণে যখন তোমরা এন্ট্রি করবে তখন কিন্তু এই পুকুরের মধ্যে পা ধুয়ে তারপরে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করতে হবে। পুকুরটির সামনে দাঁড়ালে মন্দির প্রাঙ্গণের ভিউটা কি অসাধারণ সুন্দর লাগছে। আমি যখন এসেছিলাম এখানে কিন্তু বেশ অনেকগুলো রাজহাঁস রয়েছে, সেগুলো না জলের মধ্যেই ছিল, দেখতে তখন বেশ ভালো লাগছিল। এই মাত্র রাজহাঁসগুলো ওইদিকে চলে গেল, যদিও থাকে আমি সেই ক্লিপগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, এই দিক দিয়ে এবারে যাব মন্দির প্রাঙ্গণের সামনে, কারণ সামনের দিকে কিন্তু দোকান পাট, পুজো দেওয়ার জন্য ডালা বিক্রয় কেন্দ্র সমস্ত কিছুটাই রয়েছে। যেটা বলা হয়নি, পুকুরের মধ্যে 2খানা বোট রয়েছে, তোমরা কিন্তু বোটিংও করতে পারো। আমার হাতের ডান সাইডে রয়েছে পুরো মন্দির প্রাঙ্গণ, আর মন্দির প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে বেশ বড় একটা কাউন্টার রয়েছে, যেখানে মাকে পুজো দেওয়ার জন্য ডালাগুলো বিক্রি হচ্ছে। 51 টাকা, 121 টাকা, 221 টাকা এরকমের মধ্যে কিন্তু ডালা পেয়ে যাবে। শুধু ডালাই নয়, মায়ের খুব সুন্দর সুন্দর রূপের ফটো ফ্রেমও পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। এই হলো কাউন্টার, এখানে দেখো ডালাগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে। মন্দির প্রাঙ্গণে বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে, যদি তোমরা সারাদিন কাটাও কোনো রকম সমস্যা হবে না খাওয়া দাওয়া নিয়ে, কারণ মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু ভোগ প্রসাদের ব্যাপার রয়েছে। মাথা পিছু 51 টাকা করে খরচা হবে, তবে বন্ধুরা যেদিন তোমরা আসবে তার আগের দিন কিন্তু ফোন করে নামটা লিখিয়ে দিতে হবে। আর তোমরা যে নাম্বারে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে নিয়ে এখানে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, এদিকে যে বড় পুকুরটা রয়েছে এই দিকে গেলে পরে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে, যেমন খুব সুন্দর তো গাছগাছালি দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণটা সাজানো, তাছাড়াও এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা তুলসী বেদি। মায়ের মন্দিরের গেট সকাল 7টার সময় খুলে গেলে পরেও আবার ঠিক দুপুরবেলা কিন্তু 11:30টার মধ্যে মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেল 4টের সময় তোমরা মাকে দর্শন করতে পারবে এবং রাত্রি 9টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণের গেট খোলা থাকে। তবে মন্দির প্রাঙ্গণে যে পুরো বাইরের দিকের এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দোকান পাট, তাছাড়াও বাচ্চাদের খেলনার জন্য জিনিস, এই যে বোটিং করার ব্যবস্থা, সমস্ত কিছু মানে পুরো বাইরের প্রাঙ্গণটা কিন্তু খোলা থাকে, এখানে তোমরা সময় কাটাতে পারো। আর এইখানে দেখো একটা বোর্ড রয়েছে, যার মধ্যে মায়ের যে যখন গর্ভগৃহ বন্ধ থাকে বা মাকে যখন ভোগ নিবেদন করা হয় এই সব টাইমগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আমি এই বোর্ডের যে সমস্ত কিছু লেখাটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে পরে দেখে নেবে, আশা করছি এতে তোমাদের আরো সুবিধে হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণের উল্টো দিকে যেখানে রয়েছে যে ডালা বিক্রয় কেন্দ্রটা, তার ঠিক পাশেই কিন্তু খুব সুন্দর একটা বাঁধানো গাছ রয়েছে, এটা কিন্তু পাকুর গাছ আশা করছি। আর এই গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু ধাগা এবং চূর্ণিগুলো বাঁধা রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে এসে মায়ের কাছে যারা নিজেদের মনস্কামনাগুলো চায় বা পূরণ হয়, তারা কিন্তু এইসব ধাগা এবং চূর্ণিগুলো মন্দির প্রাঙ্গণে যে গাছটা রয়েছে এখানে এসে বেঁধে দিয়ে যায়। আর মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য বন্ধুরা এই যে বড় প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, এই প্রবেশদ্বারের মাঝখান দিয়ে যেতে হবে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে মায়ের দর্শন করতে। মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমাদের পা থেকে জুতোটা নিচে খুলে দিতে হবে। জুতো খুলে, মোজা খুলে তারপরে তোমাদের পূর্ণ কুণ্ডে পা ধুয়ে মন্দির প্রাঙ্গণের সিঁড়ি ধরে মায়ের গর্ভগৃহের দিকে এগিয়ে যেতে হবে। পায়ে যদি মোজা থাকে সেটাও কিন্তু খুলে দেবে, নয়তো এখানকার কর্তৃপক্ষরা কেউ দেখলে পরে ভীষণভাবে কিন্তু বকাবকি করবে। সিঁড়ি ধরে যখন তোমরা মায়ের গর্ভগৃহের দিকে এগিয়ে যাবে, সিঁড়ির ওপরেই কিন্তু রয়েছে বেশ অনেকগুলো বসার ব্যবস্থা, যেখানে তোমরা বসতেও পারো। আশা করছি মায়ের এই অপরূপ সুন্দর রূপ দেখে তোমরা বুঝতেই পেরেছো কেন দ্বিতীয় তারাপীঠ বলা হয়। পুরো মন্দির প্রাঙ্গণটাই কিন্তু তারাপীঠের আদলে তৈরি, তাই দ্বিতীয় তারাপীঠ বলা হয়। মন্দির প্রাঙ্গণে তেমন কোনো ব্যাপার নেই যে তোমরা ফোন নিয়ে এন্ট্রি করতে পারবে না বা ব্যাগপত্র নিয়ে ঢুকতে পারবে না। তোমরা কিন্তু ব্যাগ, ফোন সমস্ত কিছু নেই মন্দির প্রাঙ্গণে ঢুকতেও পারবে এবং একদম কাছের থেকে মাকে দর্শন করতে পারবে। মন্দির প্রাঙ্গণের বাইরেটা ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা, ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হয় পুরো মন্দির চত্বর। দ্বিতীয় তারাপীঠ বলার পেছনে আরো একটি কারণ রয়েছে। তারাপীঠের তারামাকে যেদিন যে ভোগ নিবেদন করা হয়, ঠিক দুপুরবেলা সকালবেলা যে ভোগ নিবেদন করা হয়, সেই সমস্ত টাইমিং এবং সব নিয়ম মেনে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে মাকে পুজো দেওয়া হয়, তাই অনেকে বলে দ্বিতীয় তারাপীঠ।
মন্দির প্রাঙ্গণের ভেতরেই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, মহিলা পুরুষ উভয়ের আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা, যেটা এই যে এখানে রয়েছে। তাছাড়াও বন্ধুরা পানীয় জল, এমনি জলের ব্যবস্থা রয়েছে। আর এইবারে তোমাদের আরো একটি কথা বলি, মন্দির প্রাঙ্গণের ভেতরে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যারিকেড রয়েছে। আর এইখানে ছোট্ট একটা গেট দেখা যাচ্ছে, এই গেটটা দিয়ে বাইরের দিকে এখন বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থাকো। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে মা তারা মন্দির প্রাঙ্গণের ব্যাক সাইডটা দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ধান চাষ হয়েছে, আসলে চাষের জমি তো, বিভিন্ন ধরনের শাকসবজিগুলো চাষ হয়েছে, বেশ ভালো লাগছে। খোলামেলা একটা পরিবেশ। আর হলুদ ফুলের একটা গাছ রয়েছে, দেখো গাছ ভর্তি হলুদ ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে। আসলে আমি যেখানে এসেছি বন্ধুরা, এখানে কিন্তু বামাখ্যাপার মন্দির রয়েছে। মা তারা যেরকম বামাখ্যাপা ছাড়া অসম্পূর্ণ, সেরকম বামাখ্যাপাও কিন্তু মাকে ছাড়া অসম্পূর্ণ। তবে মন্দির প্রাঙ্গণের বাইরের দিকের ভিউটা তোমরা এখান থেকে দেখে নাও। মন্দির প্রাঙ্গণের ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো কাছে গিয়ে দেখিয়ে দেবো। ছোট্ট মন্দির প্রাঙ্গণ, তবে বিরাজমান বামাখ্যাপার মূর্তি কিন্তু অসাধারণ দেখতে। বামাখ্যাপার সাথে এই মন্দির প্রাঙ্গণে বিরাজমান রয়েছে ভোলেনাথ এবং নন্দী মহারাজ। এমনও কিছু বন্ধুরা রয়েছে তারা মাকে ভীষণভাবে মানে এবং তারা মাকে ভীষণভাবে মনে প্রাণে ভালোবাসে। তারা মায়ের দর্শন করতে যেতে পারছে না তারাপীঠে, তারা কিন্তু কলকাতার কাছে এই তারাপীঠ তারা মায়ের মন্দিরে আসতে পারো, তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। হঠাৎ করে প্ল্যানিং করেছো মন্দির প্রাঙ্গণে আসবে, আর তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আগের দিন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নামটাও লিখাওনি, তাহলে তোমরা মন্দির প্রাঙ্গণে এসে কি করবে? সবার প্রথমে এসে কিন্তু এই যে তোমাদেরকে ডালা বিক্রয় কেন্দ্রটা দেখালাম, সেখানে কিন্তু এক দাদা বসে থাকে, সেই দাদার কাছে এসে তোমরা যোগাযোগ করবে। যদি কুপনটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দাদা দিয়ে দেবে, আর কুপন যদি তোমরা না পাও তাহলে তোমরা কি করবে আর কোথায় বা খাবার দাবার খাবে? মন্দির প্রাঙ্গণের ভেতরেই এখানে দেখো পর পর অনেকগুলো কিন্তু দোকান রয়েছে, দেখো এই মাথা থেকে শুরু হয়েছে, এই মাথা পর্যন্ত অনেকগুলো দোকান রয়েছে। এখানে তোমরা কিন্তু বেশ অনেক ধরনের শুকনো খাবারের ব্যবস্থা পেয়ে যাবে, যেগুলো তোমরা খেতে পারো। প্রত্যেক আমাবস্যাতেই মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজোর আয়োজন করা হয়, সেই সময় আসলে পরে তোমাদের কিন্তু আরো ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণে আসা সকল ভক্তবৃন্দ হাতে কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে। আসলে সকলে যেখানে পরপর লাইনে দাঁড়িয়ে রয়েছে আর লম্বা এই ঘরটা দেখতে পারছো, এই ঘরের ভেতরেই কিন্তু ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করানো হবে। আমিও হাতে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে কুপন দেখে দেখে তারপরে কিন্তু সকলকে ভেতরে ঢুকতে দিচ্ছে। আসলে আজকে ছিল আমাবস্যা, আর আজকের দিনে দু রকম কুপন হয়, একটা হলো স্পেশাল কুপন, একটা হলো নর্মাল কুপন। এখন যে এরিয়াটা দেখছো এটা হলো মন্দির প্রাঙ্গণের রন্ধনশালা। দুদিকে যেসব ভক্তরা বসেছে তারা কিন্তু স্পেশাল কুপন কেটেছে, আর একদিকে যারা বসেছে তারা হলো নর্মাল কুপন কেটেছে। সত্যি কথা বলতে আমি কিন্তু বন্ধুরা নর্মাল কুপন কেটেই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। খেতে বসার জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইনাদের পরিষেবা নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর মারফতে বুঝতেই পারছো। সবার প্রথমে পাতা, জল, জলের জগ সমস্ত কিছু দিয়েছে, তারপরে পাতে দিয়েছিল মাকে নিবেদন করা অন্ন ভোগ প্রসাদ, তারপরে প্রার্থনা হয়েছে, তারপরে সকলে কিন্তু ভোগ প্রসাদ মুখে দিয়েছে। তবে যখন তোমরা ভোগ প্রসাদ নিয়ে বসবে তখন একজন দাদা বলেই দেবে আগে মায়ের নাম জপ করা হবে, তারপরে সবাই ভোগ প্রসাদ মুখে দেবে। আর দেখো আমার ছেলে কিন্তু আলাদা প্লেটে ভাত, তরকারি সমস্ত কিছু নিয়েছে। খেতে তেমন একটা শেখেনি, তবে সকলকে খেতে দেখে ওরও ইচ্ছে করেছে, তবে যতটা পেরেছে নিজে হাতেই কিন্তু খাবারটা খেয়েছে। আজকের ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পটলের তরকারি, তাছাড়াও ছিল একটা মিশানো তরকারি, সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। এই মাত্র আমি ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। ভোগ প্রসাদ যখন গ্রহণ করবে তোমরা, পাতাটা কিন্তু অবশ্যই খাওয়ার শেষে এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, সেখানে ফেলে দেবে। আর দেখো ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করে হাতে পাতা নিয়ে ডাস্টবিনে ফেলে যাচ্ছে হাত ধুতে। এখানে রয়েছে খুব সুন্দর জলের ব্যবস্থা এবং হাত ধোয়ার ব্যবস্থা, যেখানে তোমরা হাত ধুতে পারবে। আচ্ছা, এইবার এসে যেটা জানতে পারলাম যে প্রত্যেক আমাবস্যাতে মানে পাঠা বলির পরে কিন্তু সেই পাঠার মাংস রান্না করে খুব সুন্দরভাবে মাকে নিবেদন করা হয়, আর সেই প্রসাদটাই কিন্তু
ভোগ হিসেবে সকল ভক্তরা গ্রহণ করতে পারে। তবে তার জন্য তোমাদেরকে কিন্তু আলাদাভাবে কুপন কাটতে হবে। আমি যে কুপন কাটার যে জায়গাটা দেখালাম, যেখানে ডালা বিক্রি হচ্ছে, সেখানে কথা বললে পরে এই কুপনটা তোমরা পেয়ে যাবে। আর আমি কিন্তু একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম এই মন্দির প্রাঙ্গণে। আশা করছি তোমরাও যদি আসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু A to Z ডিটেলস এবং মন্দির প্রাঙ্গণের সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র ভিডিওগুলো দেখেই যাচ্ছ, তারা কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।